Good morning everyone. Welcome to my channel Bio by DS. আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সামনে যে বিষয়টা আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে স্পটিং অফ গ্লাসজার স্পেসিমেন, অ্যানিমাল স্পেসিমেন। এগুলো হচ্ছে কডেটসের ওপরে, মানে কডেটস যেগুলো আছে কডাটা পর্বের অন্তর্ভুক্ত যে প্রাণীগুলো, সেইগুলো গ্লাসজার স্পেসিমেন যেগুলো আছে স্পটিং তোমাদের করতে হয় সেইটার উপরে। অ্যাকচুয়ালি গত দুটো ভিডিও যে বানিয়েছি আমি অ্যানিম্যালের ওপরে, একটা ছিল মাইক্রো স্পেসিমেন যেগুলো মাইক্রোস্কোপিক স্লাইডে, অ্যানিমালস অ্যান্ড টিস্যুস, অ্যানিমাল টিস্যুস। আর আরেকটা যেটা করেছি সেটা হচ্ছে তোমাদের ওই যেটা নন কর্ডেটস যে ফাইলামগুলো আছে, নন কর্ডেট মানে ফাইলাম মানে পরিফেরা থেকে একাইনোডার্মাটা অবধি যে অ্যানিমালসগুলো রয়েছে নন কর্ডেটসের, তার উপরে যে ভিডিওটা বানিয়েছি সেটা হচ্ছে পার্ট 1। আজকে হচ্ছে পার্ট 2 কর্ডেটসের উপরে। তো ওই মাইক্রোস্কোপিক যে অ্যানিমালসগুলো আছে বা টিস্যুস এবং পার্ট 1-এর ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা দেখোনি তোমরা, তারা ওখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে? এখন কর্ডেটস বলতে কাদের বোঝায়? কর্ডেটস বা কর্ডাটা পর্বটা বা ফাইলামটা কোত্থেকে এলো? নন কর্ডেটস এতক্ষণ চলছিল, অর্থাৎ যাদের কর্ডাটা আমরা বলি না। হঠাৎ করে কর্ডাটা এলো কেন? না, কর্ডাটা নামটা এসছে নোটোকর্ড থেকে। অর্থাৎ এই কর্ডাটা পর্বের অন্তর্গত যে প্রাণীগুলো বা কর্ডাটা ফাইলামের অন্তর্গত যে প্রাণীগুলো আছে তাদের মধ্যে নোটোকর্ড প্রথমে লাইফে দেখা যায়। এই নোটোকর্ড থেকেই কর্ডাটা নামটা এসছে। এখন এই নোটোকর্ড হঠাৎ করে কোত্থেকে চলে এলো? এতক্ষণ নন কর্ডাটা চলছিল, দুম করে নোটোকর্ড চলে এলো, এরকম তো না। অ্যাকচুয়ালি ইভলিউশনের জন্য যেটা হয় যে নোটোকর্ড থেকে আমরা তো মানে প্রথমে জলজ যে সমস্ত স্পেসিমেনগুলো মানে প্রাণীগুলো ছিল, ওয়াটারে ছিল, সেইখান থেকে আস্তে আস্তে প্রাণী ডাঙায় উঠেছে। ওকে, তো তখন তাদের শরীরের গঠনাকৃতি কিছু চেঞ্জ হয়েছে, ফলে তখন তাদের মধ্যে নোটোকর্ড আসতে আরম্ভ করলো। এখন একবারে একটা দুম করে নন কর্ডেট থেকে তো কর্ডেটস হয়ে যাবে না, বা নন কর্ডাটা থেকে তো কর্ডাটা হয়ে যাবে না। তো সেইখানে যেটা ব্যাপারটা আসছে, সেইখানে এই কর্ডাটার অন্তর্গত প্রথমে কিছু প্রাণী আসছে, হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এইরকম যেগুলো ছোট ছোট সামুদ্রিক ওই সমুদ্রের একদম বালির যেখানটা জলটা মিশছে সেই বালির ওইখানটাতে থাকে খুব ছোট ছোট প্রাণী। তো সেইগুলো তোমাদের থিওরিতে হয়তো সিলেবাসে আছে, তোমাদের প্র্যাকটিক্যাল সিলেবাসে সেইগুলো নিয়ে, আর সেগুলো স্পেসিমেনেও আমাদের ল্যাবরেটরিতে খুব একটা থাকে না। হয়তো কোনো স্কুলে ল্যাবরেটরিতে থাকতে পারে, থাকতেই পারে, আমার কাছে অন্তত নেই। ঠিক আছে? কিন্তু আজকে যেগুলো আমি দেখাবো কর্ডাটা বলতে, সেগুলো হচ্ছে মেনলি ভার্টিব্রাটা, অর্থাৎ কর্ডাটারই একটা সাবফাইলাম বা উপপর্ব বলতে পারো, সেটা হচ্ছে ভার্টিব্রাটা। অর্থাৎ যাদের নোটোকর্ডা ভার্টিব্রাল কলমে বা মেরুদণ্ডে রূপান্তরিত হয়ে গেছে, সেই রকম প্রাণীগুলোকে আজকে আমি দেখাবো। এবং ভার্টিব্রাটার যে ডিফারেন্ট ক্লাস আছে, বিভিন্ন শ্রেণী, একদম অস্টিকটিস থেকে ম্যামেলিয়া পর্যন্ত যে প্রাণীগুলো আছে সেইগুলোকে দেখানোর চেষ্টা করবো। এখন দেখো, প্রত্যেকটা ক্লাসের মধ্যে অস্টিকটিস থেকে আরম্ভ করে ম্যামেলিয়ার মধ্যে প্রচুর প্রাণী থাকে, প্রচুর। সব তো আর স্পেসিমেন হিসেবে রাখা যায় না ল্যাবরেটরির মধ্যে। তো যেগুলো কমনলি অ্যাভেলেবল সেইগুলোকেই আমি রেখেছি, এবং মানে ল্যাবরেটরিতে মোটামুটি যেগুলো থাকে সেগুলোকেই দেখানোর চেষ্টা করছি। তো এসো, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে সেইগুলো প্রাণীগুলো তো আমরা দেখবই, তার সঙ্গে ওই যে ম্যামেলিয়া বলছি, ওই যে ক্লাসগুলো, অর্থাৎ অস্টিকটিস থেকে ম্যামেলিয়া পর্যন্ত এই যে ক্লাসগুলোর এরকম নামও কেন হলো ক্লাসগুলো, সেইটা সংক্রান্ত আমি বলবো। তো ভিডিওটাকে স্কিপ না করে তোমরা যদি পুরোটা দেখো ডিটেলে, এখানে দেখবে থিওরি পোর্শনও খানিকটা কভার করছে। এটা তোমাদের ক্লাস 9 থেকে কাজে লাগবে আপ টু ক্লাস 12। ঠিক আছে? থিওরি পোর্শন খানিকটা আমি ডিসকাস করছি যতটা সম্ভব এইটা বোঝাতে গেলে, তার থিওরি তো অনেক আছে, আর তার সঙ্গে আমি জিনিসটা দেখিয়ে দেবো। তবে হ্যাঁ, তোমাদের বইতে হয়তো স্পেসিমেনগুলো যেগুলো দেখাবো তার সংক্রান্ত অনেক ক্যারেক্টারিস্টিক্স বা আইডেন্টিফাইং ক্যারেক্টার দেওয়া থাকবে, বা তাদের ছবিতে অনেক রকম পয়েন্টিং করা থাকবে। সব কিন্তু তোমরা দেখতে পাবে না, সবটা ওইরকমভাবে দেখা যায় না। বিশেষ করে বাইরের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো সেগুলো দেখা যায়, ভেতরের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে ওর আইডেন্টিফাইং ক্যারেক্টার, সেগুলোকে অতটা ভালো বোঝা যায় না। ঠিক আছে? তো যতটা বোঝানো যায় আমি চেষ্টা করছি সেগুলোকে
আমি বোঝাচ্ছি, তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। চলো দেখে নেওয়া যাক। প্রথমে তোমাদের যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে সাবফাইলাম ভার্টিব্রাটার আন্ডারে অস্টিকথিস শ্রেণী বা ক্লাসের একটা প্রাণী, সেটা হচ্ছে রহু ফিশ। রুই মাছ তোমরা সবাই বাড়িতে খেয়েছো, তোমাদের বাড়িতে বাজারেও দেখেছো, মার্কেটে এবং বাড়িতেও আনে। তো সেইটা সংক্রান্ত জিনিসগুলোই এখন বলবো। আগে অস্টিকথিস কেন নাম হলো সেটা দেখে দেখো। কর্ডাটাটা এসছে ল্যাটিন ওয়ার্ড থেকে। আমি প্রথমেই আগের ভিডিওতেও বলেছি যে এই যে নামগুলো আসছে না, এগুলো আইদার ল্যাটিন আর গ্রিক ওয়ার্ড থেকে আসছে। তো কর্ডাটা নামটা হলো কেন, তার কারণ হচ্ছে দেখো এখানে কর্ডা মানে হচ্ছে স্ট্রিং বা দড়ি, আর আটা মানে হচ্ছে গ্রুপ বা গোষ্ঠী। অর্থাৎ এই যে নোটোকর্ড যেটা বলছি, একটা দড়ির মতো একটা শক্ত দণ্ডাকার অংশ, যেটা আমাদের সাধারণত এই কর্ডেটসদের এটা পিঠের দিকে থাকে, ডরসালি প্লেসড নার্ভ কর্ডটা পিঠের দিক করে যায়, এবং তার তলা দিয়ে একটা দড়ির মতো সরু দণ্ডের মতো যায়। পরে এটা ভার্টিব্রাল কলামে রূপান্তরিত হয়ে যাচ্ছে ভার্টিব্রাটাদের ক্ষেত্রে। ভার্টিব্রা বা ভার্টিব্রার সেন্ট্রাম মানে কর্ডাটাটা মেনলি ভার্টিব্রা যেটা আছে বা কশেরুকা, তার যে সেন্ট্রাম অংশটা সেটাই হচ্ছে কিন্তু নোটোকর্ড ছিল। তো সেইটা একটা সরু দড়ির মতো একটা ছিল, ওইখান থেকে স্কোয়াডা স্ট্রিং কথাটা আসছে। আর আটা মানে গ্রুপ, মানে এই গ্রুপের প্রাণীদের, এই কর্ডাটা ফাইলামের অন্তর্গত প্রাণীদের এই জিনিসটা দেখা যায়, ওই জন্যই হচ্ছে কর্ডাটা। এবার ভার্টিব্রাটা বললাম যে যাদেরটা তোমার মানে নোটোকর্ডটা ভার্টিব্রাল কলামের কনভার্টেড হয়ে গেছে, সেটা হচ্ছে ভার্টিব্রাটা। এবার সাবফাইলাম ভার্টিব্রাটার আন্ডারে যে ক্লাসটা ফার্স্ট আসছে সেটা হচ্ছে ক্লাস অস্টিকথিস। এটা এসছে গ্রিক ওয়ার্ড থেকে। অস্টিকথিস নামটা এসছে কেন, দেখো অস্টিয়ন কথাটার মানে হচ্ছে বোন বা অস্থি, আর ইকথিস কথাটার মানে হচ্ছে এই যে ইকথিস মানে হচ্ছে ফিশ। অর্থাৎ যে সমস্ত মাছেদের ভেতরের যে এন্ডোস্কেলিটন বা অন্তঃকঙ্কালটা অস্থি বা বোন দিয়ে তৈরি, তাদেরকে বলা হচ্ছে অস্টিকথিস। শুধু আর এখানে আমি দেখাচ্ছি রহু ফিশ, রহু ফিশের সাইন্টিফিক নেম হচ্ছে লেবিও রোহিতা। এছাড়া বাড়িতে তোমরা অস্টিকথিস অনেক কিছুই খেয়েছো, কাতলা, মৃগেল, কালবোস ইত্যাদি যে মাছগুলো আছে সেইগুলো সবই হচ্ছে অস্টিকথিসের আন্ডারে। এবার এসো রহু ফিশের ক্যারেক্টার্সগুলো দেখে নেওয়া যাক। তো তোমাদের দেখাচ্ছি আমি রহু ফিশ। প্রথমে এর গাটা খেয়াল করো, এর গাটাতে দেখো স্কেলস আছে, আঁশ, ঠিক আছে? এবং আঁশ বা স্কেলসগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে, এগুলো হচ্ছে সাইক্লয়েড স্কেল। যত বড় রুই মাছ হবে তত কিন্তু এই স্কেলসগুলোর সাইজ বড় হবে। ওকে, এবার এই রুই মাছের 7টা 7 ফিনস বা পাখনা থাকে, দুটো পেয়ার মানে দু জোড়া পেয়ার পেয়ার হিসেবে থাকে, আর 3টে থাকে আনপেয়ার। পেয়ারগুলো কি কি এইখানটা দেখো, এই দুটো এখানে যেটা দেখছো এইদিকে একটা, এইদিকে একটা, আর এইদিকে একটা, এইটাকে বলা হয় পেক্টোরাল ফিন বা বক্ষ পাখনা, ঠিক আছে? এই যে এইটা আর এইদিকে একটা আছে, এইটাকে বলা হয় শনি পাখনা বা পেলভিক ফিন। আর এইদিকে হয়েছে তলায় যেটা আছে এটা হচ্ছে অ্যানাল ফিন বা পায়ু পাখনা। ওকে, এই দুটো হচ্ছে জোড়া, মানে পেক্টোরাল ফিন আর এই পেক্টোরাল আর পেলভিক ফিন দুটো হচ্ছে জোড়া, জোড় পাখনা। এইটা হচ্ছে ওর বিজোড় পাখনা। পিঠের দিকে আছে একটা পাখনা, এইটা ডরসাল ফিন, এইটা, এটাও বিজোড় সিঙ্গল। আর আছে ল্যাজ, যেটা কডাল ফিন বলে। এবার এই কডাল ফিনটা ভালো করে খেয়াল করে দেখো, কডাল ফিনে এটা পুরো ভি শেপেড হয়ে গেছে, মানে কডাল ফিনটা দুটো বাইফার্কেট করেছে এবং পুরো ভি শেপেড, বুঝে যাচ্ছে? ভি শেপটা পুরোপুরি ভি শেপড। ওকে, তো এইটাকে বলা হয় হোমো সার্কেল টেল, অর্থাৎ রহু ফিশের বা অস্টিক ফিশের কিন্তু হোমো সার্কেল টেল থাকবে। এবারে এসো এদের মুখের সামনের দিকটা দেখো, এই দিকটা একটু ভালো করে ফোকাস করো, তাহলেই বুঝবে। এই মুখের সামনেটা, এই যে গর্তটা, এইটা হচ্ছে এর মাউথ। ওকে, এদের কিন্তু দাঁত থাকবে না, হলো? এইটা হচ্ছে আই অ্যান্ড এইটা হচ্ছে আপারকুলাম বা কানকু।
এইটা দিয়ে গিলসটা ঢাকা থাকে। আমরা যখন বাজারে টাটকা মাছ কিনতে যাই তখন এই আপার কুলামটাই তুলে দেখি যে কানকোটা লাল কিনা, তাহলে বুঝতে পারবো মাছটা টাটকা। আর এই যে অ্যানাল ফিন রয়েছে না, অ্যানাল ফিনের ঠিক ওপরে এইখানে একটা পোর থাকে, এটা হচ্ছে এক্সক্রিটারি পোর। এই যে এখানে একটা পোর মতো দেখা যাচ্ছে, ঠিক আছে, এইটা হচ্ছে এক্সক্রিটারি পোর হলো। আর এইখান দিয়ে ওর একটা পার্শ্ব স্পর্শেন্দ্রিয় রেখা, একটু বড় মাছে ভালো বোঝা যায়, ঠিক এই বরাবর একটা ওর একটা লাইন থাকে, যেটা দিয়ে ও জলের যে তাপমাত্রা বা টেম্পারেচার এগুলোকে সেন্স করতে পারে, মানে সেন্সারি অর্গান হিসেবে কাজ করে। পার্শ্ব স্পর্শেন্দ্রিয় রেখা বলে। তো আশা করি রুই মাছটার যা যা আছে সেগুলো তোমাদের বোঝাতে পারলাম। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে কন্ড্রিকথিস। এবারে দেখাচ্ছি ক্লাস কন্ড্রিকথিসের আন্ডারে যে প্রাণীটা আছে সেটা হচ্ছে শার্ক। হাঙর সাধারণত অনেক বড় হয়, আর এটা হচ্ছে ছোট্ট হাঙর। তো এটাকে গ্লাস জারের মধ্যে ফরম্যালিনের মধ্যে প্রিজার্ভ করা আছে। যে স্পেসিমেনগুলো আমি দেখাবো সবই কিন্তু ফরম্যালিনে প্রিজার্ভ করা, যার জন্য এগুলো পচে না। ওকে, তো এসো এই যে কন্ড্রিকথিস, এই নামটা কেন হলো আগে সেটা জেনে নিই। হাঙরকে দেখো, শার্ককে বলা হয় ডগ ফিশ। কেন ডগ ফিশ হয়, মানে কুকুরের সঙ্গে সিমিলারিটি কি আমি একটু পরে দেখাবো, যখন দেখাবো স্পেসিমেনটা তখন বুঝতে পারবে। তো এর ক্লাস হচ্ছে কন্ড্রিকথিস। কন্ড্রিকথিস কথাটা এসছে গ্রিক ওয়ার্ড থেকে, কন্ড্রোস, কন্ড্রিক এখান থেকে কন্ড্রোস, কন্ড্রোস মানে হচ্ছে কার্টিলেজ অর্থাৎ তরুণ আস্থি, আর ইকথিস মানে হচ্ছে ফিশ বা মাছ। সাইন্টিফিক নেম হচ্ছে স্কোলিওডন সোরাকোয়া। এখন কার্টিলেজিনাস কেন হয় মাছগুলো, সাধারণত এই যে মাছগুলো বড় বড় থাকে, শার্ক বড় চেহারা হয়, তো অনেক বড় চেহারা হয়। শার্ক আছে, শঙ্কর মাছ মানে হাঙর আছে, শঙ্কর মাছ আছে, টর্পেডো যেটা। তো এদের গভীর সমুদ্রে থাকে বলে সমুদ্রের জলের যে অত্যধিক চাপ সেটাকে সহ্য করতে পারে। এই যেহেতু কার্টিলেজিনাস এদের এন্ডোস্কেলিটানটা হয়। এবং কার্টিলেজ কি হবে, তোমার কানের যে পিনা বা কানের যে কর্ণছত্র সেটাও কিন্তু কার্টিলেজ দিয়ে তৈরি। তুমি যতই তাকে কানটাকে দোমড়াও মোজড়াও যাই করো না কেন, সেটা কিন্তু ভাঙবে না। কিন্তু বোন হলে কিন্তু তুমি যদি বেশি চাপ দাও পট করে ভেঙে যাবে। তো এইখানে হাঙরের যে অন্তঃকঙ্কাল বা এন্ডোস্কেলিটনটা সেটা কার্টিলেজ দিয়ে তৈরি বলে এটাকে কন্ড্রিকথিসের আন্ডারে ফেলা হচ্ছে। ওকে, এবার এসো হাঙরটাকে বা শার্কটাকে দেখে নেওয়া যাক। এইটা হচ্ছে শার্ক বা স্কোলিওডন সোরাকোয়া বা হাঙর। এটাকে ডগ ফিশও বলে। কেন ডগ ফিশ বলে আগে সেটা দেখে নাও। এইটাকে বলা হচ্ছে স্নাউট, একদম মাথার সামনেটা ছুঁচলো মতো, ডগের যেমন নাকের মানে কুকুরের যেমন নাকের সামনেটা ছুঁচলো মতো হয় এরকম, ঠিক আছে। এখানে দুটো নাসার অন্ধ্র থাকবে বা বা নস্ট্রিল থাকে। ওকে, এবার এইটা ডগ ফিশটা কেন বলছি দেখো, ভালো করে খেয়াল করো এর মাউথটা কোথায়, নিচের দিকে। অর্থাৎ কুকুরেরও যেমন থাকে স্নাউটটা সামনের দিকে, স্নাউট বা তুন্ড বলে, সেটা সামনের দিকে থাকে, আর মাউথটা তলার দিকে থাকে, এরও তাই। এর আবার দাঁত আছে, ঠিক আছে। রহু ফিশের যেমন দাঁত ছিল না, এর কিন্তু দাঁত থাকবে। ওকে, তো এই দুটো আই। এরও গায়ে স্কেল আছে, কিন্তু গাটাকে আমি যদি ওপর থেকে তুমি এরকম করে হাত বোলাও না, তাহলে তোমার মনে হবে গাটা সেই একদম ভেলভেটের মতো। বাট তলা থেকে যদি এরম ওপর দিকে হাত বোলাও তাহলে দেখবে কড়কড় 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 করছে। কখনো যদি হাত বোলাও তাহলে বুঝতে পারবে। তার কারণটা হচ্ছে এর গায়ে যে সেলটা থাকে সেটা হচ্ছে প্ল্যাকয়েড সেল, অ্যান্ড দ্যাট ইজ মাইক্রোস্কোপিক। এমনি বোঝা যাবে না, খালি চোখে এর স্কেলগুলোকে বোঝা যাবে না। পিঠের যে ডরসাল ফিনটা থাকে সেটা এখানে দেখো গুটিয়ে আছে, এইটা। ওকে, এইখানে দেখো গুটিয়ে আছে ডরসাল ফিনটা। যখন দেখবে কোনো ইংলিশ ফিল্মেই সাধারণত হাঙরগুলোকে দেখায়, ওই যে সমুদ্রে যখন হাঙরগুলো আসে তখন সমুদ্রের ওপরে একটা কোনা মতো থাকে না ভেসে হাঙরের, সেটা হচ্ছে এই ডরসাল ফিনটা। আচ্ছা, এদের এবার ল্যাজটা খেয়াল কর। ল্যাজটা হচ্ছে হেটারো সার্কেল। রহু ফিশের ক্ষেত্রে কি ছিল, ল্যাজটা হোমো সার্কেল, অর্থাৎ পুরো বাইফার্কেট হয়ে ভিয়ের মতো ছিল, কিন্তু এর দেখো এই আর্মটা ছোট কিন্তু এই আর্মটা বড়। ওকে, আর আছে এর
কোনো আপারকুলাম নেই। গিল স্লিট আছে কিন্তু কোনো আপারকুলাম নেই। সাধারণত 5 থেকে 7 জোড়া গিল স্লিট থাকে, মানে এদিকে 5 জোড়া থাকলে ওদিকেও উল্টো দিকেও 5 জোড়া থাকবে। তো পেটের দিকটা এদের চওড়া হয় এবং দুটো এন্ড মাথার দিক এবং লেজের দিকটা ক্রমাগত সরু হয়ে গেছে। এটা কিন্তু কার্নিভোরাস বা মাংসাশী। তো এইটা হচ্ছে আমাদের হাঙর বা শার্ক। একে ডগফিশ কেন বলে সেটাও বলে দিলাম। ওকে, এরপরে এসো, এরপরের যে ক্লাসটা আছে সেটা হচ্ছে অ্যাম্ফিবিয়া, সেটা দেখি। এবারে আসছি ক্লাস অ্যাম্ফিবিয়ায়। তার আন্ডারে যে মানে অ্যানিমালটা আছে আমার কাছে সেটা হচ্ছে ফ্রগ, আর এটা হচ্ছে টোড। ঠিক আছে, ফ্রগ আর টোডের মধ্যে কি ডিফারেন্স আমি একটু পরে বলছি। তো অ্যাম্ফিবিয়ার মধ্যে আমরা জেনারেলি ইংলিশে বলো ফ্রগ বলি আর বাংলায় বলি ব্যাং, তো দুটোই ব্যাং। ঠিক আছে, তো অ্যাম্ফিবিয়া নামটা এলো কেন আগে সেটা জেনে নাও। অ্যাম্ফিবিয়া কথাটা আসছে অ্যাম্ফি মানে হচ্ছে বোথ বা উভয়, আর বায়োস মানে হচ্ছে লাইফ, অর্থাৎ এদের উভয় জীবন বা বোথ লাইফ থাকে। এখন এই যে অ্যাম্ফিবিয়া যখনই ক্লাসে অনেক মানে কোশ্চেন করা হয় স্টুডেন্টদের, তারা বলে কি জলে আর স্থলে মানে মানে ওয়াটারে এবং ল্যান্ডে দুটো জায়গাতেই থাকতে পারে বলে এদেরকে অ্যাম্ফিবিয়া বলে, কিন্তু না, উত্তরটা সেটা নয়। উত্তরটা হচ্ছে যদি এই অ্যাম্ফিবিয়া বা ব্যাঙের ক্ষেত্রে, ফ্রগের ক্ষেত্রে এদের কিন্তু লাং আছে। একে যদি খানিকক্ষণ জলের মধ্যে চুবিয়ে রাখা যায় না, পুরোপুরি জলের মধ্যে যদি চুবিয়ে রাখা যায়, যেহেতু লাং আছে ও নিঃশ্বাস না নিতে পেরে মারা যাবে। তাহলে অ্যাম্ফিবিয়া জলের স্থলে তো ওই জায়গায় থাকতে পারবে না, যেহেতু লাং আছে। তাহলে একে অ্যাম্ফিবিয়া বলছে কেন? তার কারণ এর লাইফের একটা পার্ট, একটা সময় এর জলে কাটে। সেটা কোন সময়টা সেটা বলছি। ওরা যখন ট্যাডপোল অবস্থায় থাকে না, লার্ভা অবস্থায়, ব্যাঙাচি, তখন ওদের এক্সটার্নাল গিলস থাকে, তার সাহায্যে এরা জলে মধ্যে তাদের রেসপিরেশনটা করতে পারে বা তাদের শ্বসন কার্য করতে পারে। সেই সময়টা এরা জলে থাকে। তারপরে যখন আস্তে আস্তে মেটামরফোসিসের জন্য এক্সটার্নাল গিলসগুলো ঝরে গিয়ে যখন লাং প্রপারলি ডেভেলপ করে যায়, তখন এরা ডাঙায় আসে বা ল্যান্ডে আসে। তখন কিন্তু আর জলে যাবে না, কিন্তু আবার জলে যাবে কখন না, যখন এদের মেটিং সিজন আসবে, বর্ষাকাল, রেনি সিজনে, তখন এদের যেহেতু এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়, তখন জলে গিয়ে এরা ডিম পারবে এবং এক্সটার্নাল ফার্টিলাইজেশন হবে, এবং ডিম থেকে ট্যাডপোল লাইফটা অবধি এদের জলে থাকবে, তারপরে এরা আসবে ডাঙায় বা ল্যান্ডে। ওই জন্যই এদেরকে বলা হয় অ্যাম্ফিবিয়া। এর আন্ডারে যে ব্যাং আমরা যাকে বলছি তার সাইন্টিফিক নেমগুলো হচ্ছে, কুনো ব্যাঙের ক্ষেত্রে বুফো মেলানোস্টিকটাস। বর্তমানে আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়াতে এর একটা নতুন মানে জেনাস আবিষ্কার হয়েছে, এবং ডক্টর অসীম দত্ত এটাকে আবিষ্কার করেছেন বলে তার নাম অনুসারে তার নামটা হয়েছে দত্তাফ্রিনাস মেলানোস্টিকটাস। সোনা ব্যাঙের ক্ষেত্রে সাইন্টিফিক নেম হচ্ছে রানা টাইগ্রিনা। তবে সোনা ব্যাঙের কিন্তু অনেকগুলো স্পিসিস আলাদা আলাদা আছে, সবকটাই যে টাইগ্রিনা হবে তার মানে নেই, সেই জন্য রানা স্পিসিস বলেও বলে দেওয়া যেতে পারে। ওকে, এবার এসো ফ্রগ আর টোডটা আমরা দেখে নিই। এইটা হচ্ছে সোনা ব্যাঙ বা মানে ফ্রগ, আর এইটা যেটা, এইটা হচ্ছে টোড বা কুনো ব্যাঙ। দুটোর মধ্যে প্রথম থেকে ডিফারেন্সটা খেয়াল করো। এর মুখ হচ্ছে ভোঁতা হবে, কিন্তু এর যে মুখের দিকটা সেটা হবে খানিকটা ছুঁচলো টাইপের, শার্প। আচ্ছা, এর গায়ে কোনো ওয়ার্ডস বা গুটি থাকবে না, এবং গায়ে ছোপ 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 এরকম দাগ থাকবে। আইদার টাইগারের মতো হলদে এবং সবুজ ডোরাকাটা দাগ থাকতে পারে, বা এরকম ছোপ ছোপ, এটা একটু খানিকটা তোমার চিতাবাঘের যে গায়ের যে ছাপটা লাগে, লেপার্ডের যে গায়ে যে ছাপটা থাকে সেরাম টাইপের লাগবে। তো সেরাম ছাপ ছাপ দাগ থাকবে, কিন্তু গায়ে কোনো ওয়ার্ডস থাকবে না। ওয়ারাস তুমি টোডকে যদি খেয়াল করো, দেখো এইখানে গাটা ওয়ার্ডসে ভর্তি, সারা গায়ে গুটি 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 অনেক ওয়ার্ডস হয়েছে, এবং এইখানে দুটো থাকছে, এই দুটোকে বলা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। এইখান থেকে একটা এরা ভেনামাস সিক্রেশন করে, যদিও আমাদের ক্ষেত্রে অতটা ভেনামাস নয়, একটা স্টিকি সাবস্টেন্স এরা সিক্রিট করে, যেটা একে যদি কেউ শিকার করতে আসে তার থেকে বাঁচবার জন্যে। তবে কিছু কিছু ওয়াইল্ড মানে
ফ্রগ বলো বা টোড বলো ওয়াইল্ড পাওয়া যায়, আমরা যে কোনো ব্যাঙগুলো দেখি সেগুলো নয়, ওয়াইল্ড, সেগুলো অনেক বনে জঙ্গলে থাকে। তার থেকে কিন্তু এখান থেকে যে সিক্রিশনটা বেরোবে না, সেটা কিন্তু মারাত্মক ভেনমাস হয়। ওকে, এবার এসো এইখানে দেখা যাক বাকি ক্যারেক্টারগুলো। এই যে ফ্রগের আঙুল দেখো চারটে থাকবে, চারটে আঙুল থাকবে, ঠিক আছে? ফোরলিম্বে চারটে আঙুল, বোঝা যাচ্ছে? 1 2 3 4, চারটে করে ফোরলিম্বে আঙুল থাকবে। আর হাইন্ড লিম্বটা ওর অনেকটা ফোরলিম্বের থেকে লম্বা হয়, যার জন্য লাফাতে সুবিধে হয়। আর হাইন্ড লিম্বে থাকবে 5টা করে আঙুল, মানে ফিঙ্গার, 5টা করে ফিঙ্গার। কিন্তু ফিঙ্গারগুলো প্রত্যেকটা একটা পাতলা চামড়া দিয়ে জোড়া আছে। এই জন্য এদেরকে বলা হয়, মানে সাঁতার কাটার সুবিধের জন্য, জলে সাঁতার কাটার সুবিধের জন্য এই জন্য এদেরকে বলা হয় হাঁসের পা যেমন হয় না, এটা হচ্ছে ওয়েব ফুটেড। ওকে, একদম এন্ডে তলায় এইখানে থাকবে ওর অবসরণী ছিদ্র বা ক্লোয়াকাল অ্যাপারচার, ক্লোয়াকাল অ্যাপারচারটা উপরে থাকবে। ব্যাঙের কিন্তু দাঁত নেই, ঠিক আছে? ফ্রগের কিন্তু দাঁত থাকবে না। ওকে, জিনিস যেটা দেখো টোড আর ফ্রগের ক্ষেত্রে ডিফারেন্সটা, এর গায়ে বললাম ওয়ার্ডস থাকবে, ওকে, কিন্তু এর গাটা খেয়াল করো, কিন্তু প্লেন, কোনো সেরকম ওয়ার্ডস বা কিছু নেই, গায়ে ছোপ ছোপ খালি দাগ আছে। তো এই হচ্ছে টোড আর ফ্রগের মধ্যে ডিফারেন্সটা। আশা করি যেটা বোঝানোর, মানে অ্যাম্ফিবিয়া কেন বলে সেটা তো বললামই, এবং ফ্রগ আর টোডের মধ্যে যে ডিফারেন্সটা সেটাও বোঝাতে পারলাম। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ক্লাস রেপটিলিয়া, এবং এর আন্ডারে যে স্পিসিসটা আমার কাছে আছে দ্যাট ইজ হাউস লিজার্ড। হাউস লিজার্ড বা টিকটিকি তোমরা সকলেই বাড়িতে দেখেছো, দেয়ালে থাকে, তাই তো? এবার রেপটিলিয়া নামটা কেন হলো আগে সেটা দেখে নিই, তারপরে আসছি এর ক্যারেক্টারে। রেপটিলিয়া বা হাউস লিজার্ডে, এই রেপটিলিয়া টার্মটা আসছে ল্যাটিন ওয়ার্ড থেকে। রেপটিলিয়া কোথার থেকে এলো? কথাটা রেপটিলিস, রেপটিলিস মানে হচ্ছে টু ক্রিপ, হামাগুড়ি দেওয়া, অর বুকে হেঁটে চলা। অর্থাৎ এরা যদি পা থাকে, যেমন টিকটিকি, কচ্ছপ, কুমির, এদের পা থাকে এবং এরা এরম ক্রিপ করে, মাটিতে হামাগুড়ি দিয়ে এরম করে চলে। কিন্তু সাপের কিন্তু কোনো পা নেই, এরা বুকে হেঁটে চলে। সাইন্টিফিক নেম হচ্ছে টিকটিকির হেমিড্যাকটাইলাস ফ্লুভিভিরিডিস। আবার গিরগিটি তোমরা অনেক সময় বাগানে দেখবে, তাকে বলা হয় ক্যালোটিস ভার্সিকালার। ওই ভার্সিকালার নামটা, কারণটা হচ্ছে ভার্সিকালারের, যে দেখবে ও গায়ের রং চেঞ্জ করতে পারে, সেই জন্যই ভার্সিকালার, ডিফারেন্ট কালার হতে পারে, ভার্সেটাইল কালারেশন, তো সেইখান থেকে ভার্সিকালার। ওকে, তো এরকম সাইন্টিফিক নেমের পেছনেও না কারণ আছে, সাইন্টিফিক নেমগুলো কিন্তু এমনি এমনি দেয়নি। তো যাই হোক, এসো হাউস লিজার্ড বা টিকটিকির যে ক্যারেক্টারগুলো বা রেপটিলিয়ার কী কী ক্যারেক্টার হয় সেগুলো আমরা একটুখানি দেখে নিই স্পেসিমেনটা দেখে। এদের যে স্কিনটা হয় সেই স্কিনটা কিন্তু শুকনো, ড্রাই, এবং এতে এপিডার্মাল স্কেলস রয়েছে। যদিও টিকটিকির ক্ষেত্রে স্কেলসগুলো খুব একটা স্পষ্ট বুঝতে পারবে না, ছোট তো, কিন্তু তুমি সাপের ক্ষেত্রে স্কেলস খুব ভালো বুঝতে পারবে। কুমিরের দেখবে গায়ে কাঁটা কাঁটা থাকে, সেগুলো হচ্ছে স্কেলসগুলো শক্ত হয়ে এরকম হয়ে গেছে, কাঁটা কাঁটা টাইপের। আবার কচ্ছপের গায়ে যে খোলাটা, কচ্ছপের খোলক যেটা আমরা বলি ক্যারাপেস, সেইটাতে দেখবে ওই ফুটবলের কুয়ার মতো চাকা চাকা দাগ থাকে। অ্যাকচুয়ালি স্কেলসগুলো পরপর পাশাপাশি জুড়ে ওই খোলাটা তৈরি করে। তো এদের গায়ে এপিডার্মাল স্কেলস থাকবে, সেই স্কেলসটা হবে ড্রাই। আচ্ছা, এদের দেহটা 3টে ভাগে বিভক্ত: মাথা, গলা, ধড়, মানে হেড, নেক, বডি, আর তারপরে একটা ল্যাজ আছে। টু পেয়ার্স অফ লিম্বস আছে, ফোর লিম্বস, হাইন্ড লিম্বস। তবে লিম্বসে এইখানে দেখো প্রত্যেকটা পায়ে 5টা করে আঙুল, 5টা করে ফিঙ্গার, যেটা অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে ছিল ফোর আর্মে 4টে ফিঙ্গার, হাইন্ড লিম্বে ছিল 5টা ফিঙ্গার। এর সবেতেই ফোর লিম্ব বলো বা হাইন্ড লিম্ব বলো, যাই বলো, সবেতেই 5টা করে ফিঙ্গার থাকবে, এবং ফিঙ্গারগুলো হবে ক্লড, অর্থাৎ ফিঙ্গারের নখ থাকবে, নেলস থাকবে। টিকটিকির ক্ষেত্রে ওর যে
মানে মানে উল্টো দিকটাতে সেইখানে ওই ফিঙ্গারের ডগায় প্যাড থাকে, যার জন্য এরা দেয়ালে চড়তে পারে, ঠিক আছে, দেয়ালে ওই রকম উঠতে পারে। এবার এদের একটা বিশেষত্ব হচ্ছে, এদের যদি ল্যাজ কেটে যায় না, সেটা রিজেনারেশন হয়। তার ল্যাজ যদি টিটি কখনো কেটে যায় এখান থেকে, ধরো কিছুদিন পরে দেখবে সেখান থেকে আবার ল্যাজ গজাচ্ছে। এটা এর সব থেকে বড় রেপটিলিয়ার বিশেষত্ব, সেটা যাচ্ছে এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা যেখানটা আমি পেনের পয়েন্ট মানে যে রেখেছি, পয়েন্ট করেছি, এইখানটা দেখো একটা আড়াআড়ি লাইন আছে, ট্রান্সভার্স একটা লাইন। এইটা হচ্ছে এদের ক্লোয়াকাল অ্যাপারচার। ফিশ, ফ্রগ সবার ক্ষেত্রে ক্লোয়াকাল অ্যাপারচার হবে গোল, ইভেন ম্যামেলিয়াও হবে গোল। বাট টিকটিকির ক্ষেত্রে কিন্তু ক্লোয়াকাল অ্যাপারচার, টিকটিকি বলো বা রেপটিলিয়ার ক্ষেত্রে ক্লোয়াকাল অ্যাপারচার হবে ট্রান্সভার্সলি। এইটাই কিন্তু এর সব থেকে বড় বৈশিষ্ট্য। এবং বলছে যে ডায়নোসর যে রেপটাইলস ছিল, এই ক্লোয়াকাল অ্যাপারচার দেখেই নাকি বোঝা যাচ্ছে যে ওটা রেপটাইলস ছিল। এটা হচ্ছে রেপটিলিয়ার একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা ভেরি ইম্পর্টেন্ট আইডেন্টিফাইং ক্যারেক্টার। এবারে বাকি লিখবার জন্য তোমরা লিখতে পারো, স্কালে একটা অক্সিপিটাল কন্ডাইল থাকে। রেপটিলিয়ার আর একটা ক্যারেক্টার হচ্ছে এদের যে হার্ট থাকে, সেই হার্টটা হচ্ছে হার্টে চেম্বার থাকে 3.5, অর্থাৎ দুটো অ্যাট্রিয়াম আর একটা ভেন্ট্রিকল, দ্যাট ইজ হাফ ডিভাইডেড, অর্থাৎ 3.5 চেম্বার্ড হার্ট, কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল, এগুলো তোমরা লিখতে পারো। আর বাকি যেগুলো ক্যারেক্টার, বিশেষ করে এই যে ক্লড ডিজিটস অর্থাৎ নখযুক্ত আঙুল, অবসারণী ছিদ্র বা ক্লোয়াকাল অ্যাপারচার এদিকটা, সেটা আমি কিন্তু এইগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, এইগুলো দেখিয়ে দিলাম। ওকে, এরপরে যেটা আসবো ক্লাসে সেটা হচ্ছে অ্যাভিস। অ্যাভিসের আন্ডারে আছে পায়রা বা অন্যান্য অনেক পাখি হয়, মানে পাখি বলতেই, বার্ড বলতেই বোঝাচ্ছে অ্যাভিস। সেখানে কাক, চড়ুই, পায়রা, টিয়া পাখি, হাজার একখানা পাখি আছে। এবার অ্যাভিস নামটা এসছে ল্যাটিন ওয়ার্ড থেকে, আব মানে হচ্ছে বার্ড। তো এখানে পায়রার সাইন্টিফিক নেম হচ্ছে কলাম্বা লিভিয়া। কিন্তু এই স্পেসিমেনটা আমার কাছে নেই, দুঃখের সঙ্গে জানাচ্ছি। তার কারণটা হচ্ছে যে যখন স্পেসিমেনগুলো কেনা হচ্ছিল, তখন এই স্পেসিমেনটার দাম এত বেশি চাইলো যে স্কুল অ্যাফোর্ড করতে পারলো না। পরবর্তী যদি কোনো সময় আবার কেনা হয় এবং যদি আসে, তখন আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। তবে পাখি তোমরা সবাই দেখেছো, সারা বডিটা এর ফেদারে ঢাকা থাকে, ওটাই হচ্ছে অ্যাভিসের বৈশিষ্ট্য, সারা বডি ফেদারে ঢাকা থাকবে। খালি পা যেখানটা থাকবে সেখানে দেখবে কিছু এপিডার্মাল স্কেলস আছে, অর্থাৎ আঁশ দেখতে পাবে। অর্থাৎ রেপটাইলস থেকে এই যে অ্যাভিসের উৎপত্তি, এইটাই হচ্ছে তার প্রমাণ, পায়ের কাছে স্কেল থাকবে কিন্তু সারা বডি পালকে ঢাকা থাকবে। রেপটাইল থেকেই যে অ্যাভিস এসছে, এটাই হচ্ছে তার প্রমাণ। পায়ের কাছে স্কেলসটা, তোমরা বাজারে গিয়ে যখন মুরগি কিনবে, যদি মুরগি মানে কিনতে যাও, মানে অনেক সময় আমরা মুরগির মাংস খাই, তো তখন দেখবে যে মুরগির পা যেটা কেটে ফেলে দিচ্ছে তাতে স্কেলস আছে, বুঝতে পারবে। ওকে, তো যদি কখনো অ্যাভিসের কোনো স্পেসিমেন আমার কাছে আসে, আমি অবশ্যই দেখিয়ে দেবো। ওকে, এবারে আমি তোমাদের দেখাচ্ছি ক্লাস ম্যামেলিয়া। তার আন্ডারে দুটো মানে প্রাণী, একটা হচ্ছে টেরোপাস, আর একই রকম জিনিসটা হয় সেটা হচ্ছে মাইক্রোকাইরপ্টেরা বা চামচে। টেরোপাস হচ্ছে বাদুর, মাইক্রোকাইরপ্টেরা হচ্ছে চামচিকে। এবার বাদুর তোমরা অনেকেই দেখেছো গাছ থেকে ঝোলে, প্লাস রাত মানে একটু সন্ধ্যের দিকে দেখবে ওরা খাবার খুঁজতে যায়, আকাশে উড়তে দেখবে। আর চামচিকে দেখবে মাঝে মাঝে ঘরের মধ্যে ঢুকে পড়ে ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত উড়ে বেড়াচ্ছে, ঠিক আছে, মাইক্রোকাইরপ্টেরা। এখন এই ম্যামেলিয়া, এগুলো সবই হচ্ছে ম্যামেলিয়া। এই ম্যামেলিয়া কোথা থেকে এলো বা এর মানেটা কি, কেন ম্যামেলিয়া বলছে, সেইটা চলো আগে দেখে নিই। চামচিকা বা মাইক্রোকাইরপ্টেরা আর বাদুরের ক্ষেত্রে হচ্ছে টেরোপাস, এরা হচ্ছে ক্লাস ম্যামেলিয়ার আন্ডারে। কথাটা এসছে ম্যামেলিয়া, কথাটা এসছে ল্যাটিন ওয়ার্ড থেকে। এখন এই যে ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে, এই ম্যামেলিয়া কথাটা কোথা থেকে মানে এলো ল্যাটিন ওয়ার্ডটা, সেটা হচ্ছে ম্যামালিস, মানে হচ্ছে ব্রেস্ট, অর্থাৎ এদের স্তন থাকবে। যদি ম্যামারি গ্ল্যান্ড থাকে তবেই তাকে ম্যামেলিয়ার আন্ডারে ফেলবে।
তার কারণ হচ্ছে এরা ডিম পাড়ে না, ডাইরেক্টলি বাচ্চা প্রসব করে, ঠিক আছে, অর্থাৎ বাচ্চার জন্ম দেয়। যে কারণে এবং বাচ্চাগুলো সেই ব্রেস্ট ফিডিং করেই কিন্তু এরা বড় হবে, যে কারণে ম্যামারি গ্ল্যান্ড থাকবেই। সব ক্ষেত্রে হয়তো মানে ব্রেস্ট নাও থাকতে পারে, কিন্তু ম্যামারি গ্ল্যান্ড থাকবে, টিটস নাও থাকতে পারে, সেটা পরে আসে। বাদুড়ের সায়েন্টিফিক নেম হচ্ছে টেরোপাস মেডিয়াস, চামচিকার সায়েন্টিফিক নেম হচ্ছে পিপিস্ট্রেলাস করোমেন্ড্রা। আর আমরা যারা মানুষ, হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, অ্যাকচুয়ালি বলবে যে মানে ম্যামেলিয়া তো অনেক হয় এখন, মানে যত তোমরা আশপাশে দেখবে কুকুর, গরু, বেড়াল, ছাগল, ইভেন নিজেদেরও দেখো, আমরা সব ম্যামেলিয়ার আন্ডারে, কিন্তু ওগুলো তো আর প্রিজার্ভ করা যাবে না। কুকুর, গরু, বেড়াল, ছাগল আমি কোথায় এত প্রিজার্ভ করবো? অত বড় বড় কাঁচের জার কোথায় পাবে? মানে ল্যাবরেটরির মধ্যে প্রিজার্ভ করে রাখার পক্ষে একটু অসুবিধে আছে। তবে মানুষের ক্ষেত্রে বলছি সায়েন্টিফিক নেম সবসময় বলবে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, শুধু হোমো সেপিয়েন্স বলে ছেড়ে দেবে না, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে বাদুড়, ওকে। এবার এই যে বাদুড়টা, এর সারা গাটা তুমি খেয়াল করো, সারা গায়ে লোম থাকবে। তুমি নিজের গাও খেয়াল করো, ঠিক আছে, তুমি নিজের গাও খেয়াল করো, তোমার সারা গায়ে হেয়ার আছে। এরও ম্যামেলিয়া মানেই হচ্ছে তার সারা গায়েতে হেয়ার থাকবে। তুমি যদি মাইক্রোকাইরপ্টার বা চামচিকেরও দেখো, তারও সারা গায়ে কিন্তু হেয়ার থাকবে, ওকে। এবার আসছি আমি অন্যান্য ক্যারেক্টারে। এদের এক্সটার্নাল ইয়ার বা পিনা থাকবে, আমাদের যেটা কান থাকবেই, ম্যামেলিয়ার ক্ষেত্রে থাকবেই পিনা। সামনে যে মাউথটা, সেই মাউথটাতে দুটো চোখ থাকবে, সামনে থাকবে মানে মাউথ মানে ফেস, এটা ফেসে দুটো চোখ থাকবে এবং এখানে থাকবে মাউথ, তাতে দাঁত থাকবে। দেখো বাদুড়টার মুখটা ভালো করে দেখা যাচ্ছে, হ্যাঁ, কি সুন্দর রেগে তাকিয়ে আছে। আসলে ওরা দিনের বেলা ঘুমোয় তো, এবার রাত্রিবেলা বেরোয়, তুমি দিনের বেলা চোখে লাইট ফেলছে বলে ও রেগে যাচ্ছে, তোমার দিকে রেগে তাকিয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, এর দুটো ফোর আর্ম আর হাইন্ড লিম্ব দুটো আছে। ফোর আর্মের সঙ্গে টেরোপাসটা খেয়াল করো, ভালো করে বুঝতে পারো। ফোর আর্মটা সঙ্গে হাইন্ড লিম্ব যেটা আছে, সেটা একটা পাতলা চামড়া দিয়ে জোড়া আছে, এইটাকে বলা হচ্ছে প্যাটাজিয়াম। এই প্যাটাজিয়ামের সাহায্যে এরা কিন্তু উড়তে পারে, যদিও এটা উইং, রিয়েল উইং নয়, যেটা পাখির ক্ষেত্রে। উইং হলে কিন্তু সেখানে পালক থাকবে, এটা একটা চামড়া, ঠিক আছে, একটা লেদার। জাস্ট হাইন্ড লিম্ব অ্যান্ড ফোর আর্ম এই দুটোকে জুড়েছে, তো দিস ইজ কল্ড প্যাটাজিয়াম। এরা বাচ্চা পারবে, অর্থাৎ বাচ্চা দেবে ডাইরেক্টলি, দে ডোন্ট লে এগ, ডাইরেক্টলি গিভ বার্থ এ চাইল্ড, এবং বাচ্চা কিন্তু ব্রেস্ট ফিড করবে। একমাত্র ম্যামেলিয়া যেটা ডিম পাড়ে সেটা হচ্ছে ডাকবিল প্ল্যাটিপাস, এবং সেটা একমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়, যেটাকে আমরা হংসচঞ্চু বলি, একমাত্র ম্যামেলিয়া। এবং এটা প্রোটোথেরিয়ার আন্ডারে। ম্যামেলিয়ার আবার তিনটে সাব ক্লাস আছে, ঠিক আছে, প্রোটোথেরিয়া, হংসচঞ্চু, একমাত্র যেটা ডিম পাড়বে। এবং এটা একটা কানেকটিভ লিঙ্ক, অর্থাৎ আমরা ম্যামেলিয়া কিন্তু এসছে রেপটাইলস থেকে। রেপটাইলস থেকে দুটো ভাগ হয়েছিল, একটা হচ্ছে অ্যাভিস আর একটা হচ্ছে ম্যামেলিয়া। ওই ম্যামেলিয়া যে রেপটাইলস থেকে এসছে, এটা তার প্রমাণ ডাকবিল প্ল্যাটিপাস। ওরা ডিম পাড়ে একমাত্র, কিন্তু ম্যামারি গ্ল্যান্ড আছে, টিটস নেই বা স্তনবৃন্ত নেই, কিন্তু ম্যামারি গ্ল্যান্ড আছে। আর আছে মেটাথেরিয়া, যেটা ক্যাঙ্গারু, এটাও একমাত্র অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। অস্ট্রেলিয়াতে অনেক এন্ডেঞ্জার্ড স্পেসিস, মানে এন্ডেঞ্জার বলছি, এন্ডেমিক স্পিসিস পাওয়া যায়, যেগুলো একমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়। আর তারপরে আসছে থেরিয়া, গরু, কুকুর, বেড়াল, ছাগল, যা কিছু দেখছো অল আর থেরিয়া। আমরাও থেরিয়ার মধ্যে পড়ি, সাব ক্লাস, ওকে। তো এইটা গেল তোমার বাদুড় বা টেরোপাস, আর এইটা হচ্ছে মাইক্রোকাইরপ্টেরা, যেটা হচ্ছে চামচিকে। সারা বডি কিন্তু হেয়ার বা লোমে ঢাকা থাকবে। আশা করি বোঝাতে পারলাম। চল।
তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম ডিফারেন্ট যে ক্লাসগুলো আছে তাদের নামগুলো কেন হলো, এবং তাদের আন্ডারে যে ক্লাসের মধ্যে যে প্রাণীগুলো আছে বা অ্যানিমালস গুলো রয়েছে তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো ক্লাস ওয়াইজ কিরম করে চেঞ্জ হচ্ছে। যেমন তোমাদের বলেওছি, তা একবার রিক্যাপিচুলেশন করে দিই। যেমন আমি প্রথম থেকে যদি ধরি, তাহলে দেখবে পিসেস বা অস্টিকটিস কন্ডিকটিস এদের গায়ে স্কেলস থাকবে এবং তাতে মিউকাস থাকবে। ঠিক আছে, স্কেলসটা ভিজে ভিজে হবে। অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে গায়ে কোনো স্কেলস বা মানে আঁশ থাকবে না, পুরো বডিটা নেকেড হবে, কিন্তু মানে চামড়াটা একটু ভিজে ভিজে টাইপের হবে, স্যাঁতস্যাঁতে ভিজে ভিজে টাইপের। রেপ্টিলিয়ার ক্ষেত্রে ওর পুরো বডিটা হবে শুকনো, ড্রাই, কিন্তু এপিডার্মাল স্কেলস থাকবে। অ্যাভিসের ক্ষেত্রে পুরো বডিটা থাকবে পালকে ঢাকা। আর ম্যামেলিয়ার ক্ষেত্রে পুরো বডিটা থাকবে হেয়ারে ঢাকা বা লোমে ঢাকা। ঠিক আছে, পালক বা ফেদার আর হেয়ার মানে হচ্ছে লোম, জানো তোমরা। তো এই যে ডিফারেন্সগুলো আসছে এবং এই অনুযায়ী একের পর এক বিভিন্ন ক্লাসগুলো চেঞ্জ করছে। তো আশা করি যে তোমাদের বোঝাতে পারলাম। এই জন্যই প্র্যাকটিক্যালি ভিডিওগুলো করা, যে দেখো থিওরি পোর্শন আমরা সবাই পড়ি, বইতে তোমরা সবাই পড়েছো, কিন্তু অ্যাকচুয়ালি নেকেড আইতে কিরাম লাগে, এবং কিরাম লাগে বলতে কিরাম যারা লিখেছে বইটা তারাও দেখেই লিখেছে যে এই সমস্ত ক্যারেক্টারগুলো, কিন্তু তোমরা হয়তো কখনো দেখোনি একদম ডিস্টিংক্টলি এইভাবে এইটার জন্য এইটা বলে, এটার জন্য ওইটা বলে, সেইটা হয়তো বোঝা যায় না বা মুখস্থ করে তো লাভ নেই। ওই জন্যই প্র্যাকটিক্যাল হিসেবে ভিডিওগুলো পড়া। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমার গত দুটো ভিডিও, অর্থাৎ ওই যেটা প্রথমেই বলেছি যে স্লাইডের উপর যেটা আছে মাইক্রো অ্যানিমালস অ্যান্ড টিস্যুজ, অ্যানিমাল টিস্যুজ, আর নন কর্টেসদের উপর যে ভিডিও দুটো হয়েছে, এটা তো পার্ট 2, পার্ট 1-এ নন কর্টেসদের উপর ভিডিওটা হয়েছে। সেই দুটো লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমাদের আশা করি এটা ভালো লাগবে এবং লেগেছেও। আজকেরটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরবর্তী আবার যে ভিডিওগুলো আসছে সেগুলোর নোটিফিকেশনগুলো তোমার কাছে যায়। বন্ধুদের সাথে একটু শেয়ার করো যাতে তাদেরও ভাল লাগে। আর তলায় কমেন্ট বক্সে ভিডিওটা কিরম লাগলো তোমাদের সেটা আমাকে জানিও। লাইক বাটনটা প্রেস করে দিও, তাতে আমি একটু মোটিভেটেড হই। কমেন্টে তোমাদের কোনো কোশ্চেন যদি থাকে, এই সংক্রান্ত যদি কোনো কোয়ারি থাকে, সেটাও তোমরা করতে পারো। ওকে, তা আমি যত সম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, আমার পক্ষে যতটা সম্ভব। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক, আজকে রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।